আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। আপনারা সকলেই জানেন যে এনডিপি ভয়েসেস অফ ডেভেলপমেন্ট এই প্রোগ্রামটি চালু করেছিল এই উদ্দেশ্যে যে ইউএসএআইডি বা অন্যান্য ফান্ড কাটের ফলে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে যে সকল পরিবর্তন এসছে এবং আমরা কিভাবে এটার সাথে কোপ করছি, ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, এই জন্য বিভিন্ন উন্নয়নের যারা এক্সপার্ট তাদেরকেই আমরা এই অনুষ্ঠানে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তাদের মতামত তুলে ধরেছি। সো আপনারা সকলেই জানেন যে প্রত্যেক পর্বেই আমরা এক একজন ডেভেলপমেন্ট এক্সপার্টকে এখানে নিয়ে আসি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান। উনি ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইউএসডিও। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা যেটা নিয়ে বলছিলাম যে এই প্রোগ্রামের যে উদ্দেশ্য যে ইউএসএআইডি বা অন্যান্য আমরা শুধু যদি গ্লোবাল সিনারিওটা চিন্তা করি যে শুধু ইউএসএআইডি কিন্তু না, অন্যান্য যে ফান্ডিং সোর্সগুলো আছে এখান থেকেও কিন্তু ফান্ড আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। তো এই খবরটা যখন আমরা হঠাৎ করে পেলাম, হাউ ওয়াজ ইউর রিয়াকশন এবং আপনার মাথায় কি এসেছিল প্রথমেই? আচ্ছা, এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনি গ্লোবাল হিউম্যানিটেরিয়ান আর্কিটেকচারের ব্যাপারে আমার নিজের একটা ডিফারেন্ট ওপিনিয়ন আছে। কারণ এটা যখন আমরা বারবার বলি যে ইউএসআইডি বা আদার্স গ্লোবাল পার্টনার্স তাদের ফান্ডিং সিঙ্কিংয়ের কারণে আমরা ভালনারেবল হচ্ছি, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের যদি আপনি কান্ট্রি ক্যানভাস দেখেন তাহলে এই দেশে কিন্তু কোনো এক্সটার্নাল ফান্ডের আশা করে আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ শুরু হয় নাই। ইভেন আপনি যদি মেডিয়েবল পিরিয়ড থেকে ধরেন বা তার পরবর্তী পিরিয়ডেও দেখেন 200-300 বছর যে হিস্ট্রি ডেভেলপমেন্ট সেক্টরে, যে ফিলান্থ্রপিক কনসেপ্ট নিয়ে, সেইখানে কিন্তু মানুষ উইথ পিপল এইরকম একটা ফিলিংস থেকে কাজ করেছে এবং কাজ করেছে বলেই এই দেশে যত ভালো দৃশ্যমান কাজগুলো হয়েছে সেই কাজগুলোতে কোনো ফরেন এইড ছিল না। ফর এক্সাম্পল ধরেন যে এই দেশে একসময় গ্রামের পরে গ্রাম উজাড় হয়ে গেছে কলেরাতে, এবং সেই সময়গুলোতে এই দেশের তরুণ সমাজ নিজেরা কিন্তু এগিয়ে এসছে, এই পরিবর্তনটা করেছে। আমাদের যখন বড় বড় ডিজাস্টার হয়েছে সেই ডিজাস্টারগুলোতে এখনও পর্যন্ত প্রাইমারিলি যে ইমিডিয়েট রেসপন্ডেন্ট, সেই ইমিডিয়েট রেসপন্ডেন্ট কিন্তু মানুষ তার নিজের মতো করে। তো সো দ্যাট ডেভেলপমেন্ট সেক্টরের যে যাত্রায় স্পেশালি 1947-এর পার্টিশনের পরে এবং আরও খুব নিবিড়ভাবে বলে 71-এর মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তীকালে, সেইটা অবশ্যই এক ধরনের ইনাবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে এবং অবভিয়াসলি সেখানে ইউএসআইডি একটা খুবই ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে সিগনিফিক্যান্ট ইন এ সেন্স যে বাংলাদেশের কোনো সেক্টরে তাদের যে হিউজ ইনভেস্টমেন্ট সেটার কথা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র ফরেন এইড দিয়ে এই দেশের চেহারা ছবি পরিবর্তন করে দিয়েছি, এটি কখনো ঘটে নাই। তো প্রথমত আমাদের যাদের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে সেটা হচ্ছে এই দেশের মানুষ। যেই মানুষের মানুষ যদি এই দেশের এই কোঅপারেটিভ মুভমেন্টে এই সাপোর্টের ক্ষেত্রে কখনো এনজিওদের সঙ্গে ডেভেলপমেন্ট সেক্টরের সঙ্গে এক ধরনের মতদ্বৈধতা তৈরি হয়, আমি মনে করব যে সেটি হবে একটা রিয়েল ডিজাস্টার। ইউএসআইডির ফান্ড কাটল হওয়ার কারণে ডেফিনেটলি অনেকগুলো ভালো ভালো প্রোগ্রাম এই দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে, সন্দেহ নেই। ইউএসডিওর যদি আমি আমার নিজের প্রতিষ্ঠানের কথা বলি তাহলে ওই এক রাতেই আমাকে জানতে হয়েছে যে প্রায় 550 স্টাফ পরের দিন থেকে আর কর্মক্ষেত্রে যাবে না। 550, এবং যেটা একটা বিগ নাম্বার, স্পেশালি হেলথ সেক্টরে। আপনি জানেন যে ইউএসআইডির খুব বড় কন্ট্রিবিউশন বাংলাদেশে ছিল এবং ইউএসডিওর এই প্রজেক্টগুলো যেহেতু মেজর পোর্শনটাই হচ্ছে হেলথ সেক্টরের, তো সো দ্যাট সেটা এক ধরনের ক্রাইসিস ছিল। আমরা বা ভবিষ্যতেও কোনো ডেভেলপমেন্ট পার্টনার অলরেডি এক ধরনের ফ্ল্যাগিং করেছে যে তারা হয়তো একটা 27-এর পরে কেউ আর ফান্ডিং ওইভাবে করবে না। তা আমাদের এখানে এটা আমার নিজের ওপিনিয়ন হচ্ছে যে এই যে একটা শক অ্যাবজর্ব করার ক্ষেত্রে একটা নট অনলি ইন কেস অফ ইউএসডিও, দ্য আদার ডেভেলপমেন্ট পার্টনার্স, মানে স্পেশালি যারা গ্রাসরুটসে কাজ করে, আমরা যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি, তারা কিন্তু এক ধরনের শক অ্যাবজর্ব করতে পেরেছি এই সেন্সে যে আপনি দেখবেন যে এই সমস্ত উন্নয়ন কর্মীরা নানা প্রক্রিয়ায় লোকাল অর্গানাইজেশনগুলোতে কোনো না প্রক্রিয়ায় তারা সাস্টেইন করেছে। যারা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে পড়েছে তারা হয়তো ফান্ডিং এজেন্সিতে কাজ করতেন বা এই ধরনের কাজ করতেন। অবশ্যই আমরা নিজেরাও মনে করি যে এইভাবে হঠাৎ করে ফান্ড কাটল করা এটা একটা চরম নিন্দনীয় কাজ, যদিও এটা সেই সরকারের ব্যাপার এবং সেখানে আমাদের কিছু করার নাই।
কিন্তু তারপরেও একটা কন্টিনিউশনের জায়গায় এই ধরনের ব্রেক পড়াটা আমাদের জন্য একটা লার্নিং ছিল। এই লার্নিং তো ডেফিনেটলি ভবিষ্যতে আরও অন্যদের ক্ষেত্রেও হতে পারে। অতএব এটাকে আমি অ্যাট দ্য সেম টাইম বিবেচনা করি যে দ্যাট ইজ অলসো এ গ্রেট অপরচুনিটি টু দ্য ডেভেলপমেন্ট সেক্টরস, দ্য ডেভেলপমেন্ট পিপল, যে তাদের নতুন করে ভাবার সুযোগ এসছে To যে explore. আমরা হাউ টু এক্সপ্লোর অ্যান্ড সার্ভাইভ Yes. our own agendas, because our agenda is definitely highly people centered agenda, so that আমরা মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন নতুন ধারাবাহিকতা তৈরি হচ্ছে এবং সেগুলো আমরা করছি। Right. একটা উদাহরণ হিসাবে বলা যায় এখানে এনডিপিও যুক্ত আছে, ইএসডিও, এনডিপি, পপি এবং এসকেএস। ইতিমধ্যে বাংলাদেশে পুল ফান্ড মেকানিজম ইমিডিয়েট রেসপন্সের ক্ষেত্রে, আপনার বিশেষ করে অ্যান্টিসিপেটরি অ্যাকশনের ক্ষেত্রে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে যে আমরা এই দেশে মাইক্রোফিন্যান্স এবং আদার্স সোশ্যাল সেক্টরে যে কাজগুলো করি সেই সমস্ত কাজে যদি এই ধরনের এক্সাম্পল সেট করা যায় তাহলে কিন্তু আপনার ইন্টারনালি যেমন ফাইন্যান্সিয়াল যে রিসোর্স মোবিলাইজেশন সেটাতে যেমন একটা ভালো কাজ হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম যারা ইন্টারন্যাশনাল ফান্ডিং এজেন্সি তাদেরকেও তো কোনো না কোনো প্রক্রিয়ায় বাংলাদেশে ফান্ড করতে হবে। এটা করতে হবে কারণ তার কতগুলো গ্লোবাল রেসপন্সিবিলিটি আছে, তার ডেফিনেটলি তাদেরও কতগুলো এখানে অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে। কিন্তু আমরা যদি এটাকে ডিগনিটির জায়গায় নিতে পারি যে উই আর নট লাইক উই আর দ্য সিকার্স অফ দ্য ফান্ড, Yes. হ্যাঁ, তাইলে সেইটা আমাদেরকে বার্গেনিং এর ক্ষেত্রে গ্র্যান্ড বার্গেনিং এর কথা বলেন, Partnership development এর ক্ষেত্রে। ডিগনিটির কথা বলেন, জি। আরো বেশি পিপল সেন্টার্ড জায়গায় কাজ করার অপরচুনিটির কথা বলেন, সেখানে এগুলোতে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারবো। ভেরি নাইস। তো আপনার কথা শুনে আমার আরেকটা জিনিস মনে হলো যেটা আমরা অনেক সময় চিন্তা করি না, শুধুমাত্র ডোনারদের দিকে তাকিয়ে থাকি, সেটা হচ্ছে যে আসলে ডোনাররা কোথায় ডোনেট করে, তাদেরও তো নির্দিষ্ট কিছু স্বার্থ আছে। সো আমাদের দিয়ে কাজটা তারা করাতে পারবেন বলেই তারা কিন্তু আমাদের কাছে আসে। তো আমাদের অ্যাপ্রোচটা যেটা থাকে যে আপনি টাকা দিচ্ছেন বলেই আমি সব কিছু আপনার মতোই করব, এই অ্যাপ্রোচ থেকে একদম সরে আসার সময়টা একেবারেই চলে এসছে যে বেসিক্যালি উই আর পার্টনার্স, উই হ্যাভ দ্য ক্যাপাসিটি, এই জন্যই আপনি আমার কাছে এসছেন। আদারওয়াইজ আপনার স্বার্থ বা আপনি যে জন্য ফান্ডটা নিয়ে এসছেন এটা কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। উই আর দ্য পিপল হু আর গোয়িং টু দ্য ফিল্ড। এক্স্যাক্টলি। তো ওই জায়গায় ওই মানসিকতাটা তৈরি করার সময় মনে হয় ইটস হাই টাইম। আমি আপনার সঙ্গে খুব ফুললি এগ্রিড, এবং আমরা ডোনার শব্দটা ব্যবহারে আমাদের সাংঘাতিক ধরনের আপত্তি আছে। নোবডি ডোনার, দে আর দ্য ডেভেলপমেন্ট পার্টনার্স অ্যাকচুয়ালি, দে হ্যাভ সাম ম্যান্ডেট, উই হ্যাভ সাম ম্যান্ডেট। আমরা যখন ইকুয়ালি একটা জায়গায় আসে একখানে হই তখন সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করে। এটা কখনোই, হ্যাঁ, এটা এক ধরনের আপনার দাতা গ্রহীতার সম্পর্ক নয়। এবং এইটাকেই যদি আমরা যত বেশি নিজেদের রিসোর্সটাকে মোবিলাইজ করতে পারবো, আমরা সোশ্যাল ভেঞ্চারগুলোতে আরো বেশি যুক্ত হতে পারবো। ইভেন এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাদের ক্ষেত্রে, স্পেশালি আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আমরা মাঝে মধ্যে একটা যেটা আমাদের লিমিটেশন বলবো আমি, বেসিক্যালি আমাদের সবচেয়ে বড় ডোনার তো বাংলাদেশ সরকার একদম। এবং এই দেশের আপনি যেই হেলথ বলেন, এডুকেশন বলেন, সেফটি নেট বলেন, এই হিউজ সেক্টরে সবচেয়ে বেশি পয়সা তো সরকারেরই ব্যয় করার কথা, সরকার করে, আরো ব্যয় করার কথা। আমাদের ভয়েস রেইজ করার কথা যে যেন কেন্দ্রীয় সরকার আরো বেশি বরাদ্দ করে দরিদ্র মানুষের কাছে। কিন্তু ট্র্যাজেডির জায়গা হচ্ছে, ধরেন একটা ডোনার হয়তো $10 মিলিয়ন একটা প্রজেক্টে দিচ্ছে, আমরা খবরও রাখি না যে ওই প্রজেক্টে হয়তো $100 মিলিয়ন বাংলাদেশ সরকার ইনভেস্ট করছে। কিন্তু আমরা বলার চেষ্টা করি যে অমুক ডোনার এখানে 10 মিলিয়ন ইনভেস্ট করেছে, যেটি হয়তো আমার সেন্ট্রাল গভর্নমেন্টের মাত্র 10%। তো এটা আমার ডিগনিটির জন্য খুব কার্যকর কথা নয়। কারণ আমার যদি সেখানে ইকুয়াল ডিগনিটির কথা আসে তাহলে প্রত্যেকটা অ্যাক্টরস, ইভেন আমার পিপলের কন্ট্রিবিউশন আছে, তার কমিউনিটি কন্ট্রিবিউশন আছে, তার হয়তো ক্যাশ কন্ট্রিবিউশন না থাকুক, তার কাইন্ড কন্ট্রিবিউশন আছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ সিগনিফিকেন্ট টু কন্টিনিউশন দ্য ওয়ার্ক। So that we are definitely, when we are talking about the donor, that means somebody just put some money to this one pot, but that is not true. True is that is the in combinations of the different stakeholders in a single pot. So that now আমি চিন্তা করি যে এখন আমরা আমাদের ভয়েসটা যখন রেইজ করব, ইভেন আমরা যারা ডেভেলপমেন্টে কাজ করব, আমাদের এটাও উচিত হবে যে আমরা কোনো প্রজেক্টের ডিজাইন করলে
আমরা গভর্নমেন্টের কাছেও সিক করব, সে আমার প্রজেক্টে টাকা না দেখ, কিন্তু ওইখানে তো গভর্নমেন্টের কোনো না কোনো একটা ওই Setup ধরনের আছে। কাজ আছে জি। বা একটা স্পেস আছে, জি। সেইটাকে ভিজুয়ালাইজ করা আমার প্রজেক্ট কনসেপ্টে। রাইট। লোকাল গভর্নমেন্টের যদি কোনো আপনার ফুট স্টেপ থাকে সেখানে, সেইটাকে আমার এখানে কনসিডার করা প্রপোজালে, তারপরে আমার ডোনার বা যে সকল ডোনার বলি রিয়েলি যেটা ডেভেলপমেন্ট পার্টনার, তাদেরকে বলা যে লুক এখানে তো আমার সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 40% ব্যয় করে, Exactly. আমার লোকাল গভর্নমেন্ট 10% ব্যয় করে, Exactly. আমার আপনার কমিউনিটি 5% ব্যয় করে, সো দ্যাট ইউ ক্যান প্রোভাইড দ্য 30%, উই নো নিড দ্য 30%। এখন যেটা হয় আমরা বলি যে 90% ডোনার দিচ্ছে, হ্যাঁ, আর হচ্ছে 10% আমরা দিচ্ছি, বাট ইন এ রিয়েলিটি আপনি ওই ওই যে একটা ইনাবলিং স্পেস পেয়েছেন, সেই স্পেস ডিউ টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট Of আপনাকে সেটা তৈরি করে দিয়েছে। আমি তো মনে করি যে উই আর লাকি এনাফ দ্য ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স ইন বাংলাদেশ। এই দেশের সরকার যেই পরিমাণে এনজিও ফ্রেন্ডলি, আমার সুযোগ হয়েছে পৃথিবীর বহু দেশে যাওয়ার, বাংলাদেশের মতো এত এনজিও ফ্রেন্ডলি সরকার আমি অন্যান্য দেশে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমি খুব কম দেখেছি, যারা আপনার সরকারকে আপনি রিকগনাইজ ওইভাবে না করলেও সরকার কিছু মনে করে না। হ্যাঁ, ইভেন ইন্ডিয়াতেও না, ইন্ডিয়াও Exactly. এত এনজিও ফ্রেন্ডলি না। না, ওরা তো একটা সেই। প্রজেক্টের জন্য অনেক প্রজেক্ট বাংলাদেশে শুরু হয়ে গেছে, এই প্রজেক্ট 12 বছর সাফার করে ইন্ডিয়াতে শুরু করার জন্য। সেইটাই। দে আর নট এনজিও ফ্রেন্ডলি। বরং আমরা যদি গভর্নমেন্টকে আরো বেশি রিকগনাইজ হ্যাঁ। করি, আরো ক্লোজ হই, হ্যাঁ। তাহলে হয়তো যে ইউএসআইড চলে যাওয়ার কারণে যে কয়টা টাকা আপনার চলে গেছে, তার চেয়েও হয়তো অধিক সংখ্যক আপনার স্কোপ এবং অপরচুনিটি আমরা সরকারের সঙ্গে নিজেরাও করতে সক্ষম হব, আদার্স ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার সহ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা কথা চিন্তা করি, দ্য থট অফ এনজিও, যখন এনজিও শুরু হয়েছিল মেইন কথাটাই কিন্তু ছিল যে গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড। এক্স্যাক্টলি। তো আসলে আমরা বিভিন্ন কারণে এখান থেকে সরে পুরোপুরি ডোনারের এক্সটেন্ডেড হ্যান্ড হয়ে গেছি, বা আমরা বলবো যে ডেভেলপমেন্ট পার্টনারের এক্সটেন্ডেড হ্যান্ড হয়ে গেছি। সো উই শুড টেক দ্য থিং ইন আওয়ার কনসিডারেশন, যে আসলে আমাদের এখন কিভাবে চিন্তা করা উচিত যে আমার যে শক্তিটা আছে, তোমাকে আমার প্রয়োজন, মানে আমি তোমার কাছে সিক করতে যাচ্ছি না, ইউ উইল সিক মি আউট, যে হ্যাঁ তোমাকে আমার প্রয়োজন, তোমার এই সহযোগিতাটা আমার হ্যাঁ, আমি প্রয়োজন। যেটা মনে করি সেই জায়গাটাই যে এখানে মিউচুয়াল রেসপেক্ট, জি। উভয়ের প্রতি শ্রদ্ধাভাজন থাকা, এমন যেন না হয়। বাংলাদেশে অবশ্যই কালচারটার অনেক পরিবর্তন হয়েছে, আরও হওয়া উচিত। সেটা হচ্ছে যে এক ধরনের এনজিওদেরকে, লোকাল এনজিওদেরকে, আইএনজিওরা বা গ্লোবালি কেউ, সবাই না, কোনো কোনো অর্গানাইজেশন যারা মনে করে যে আমি একটা ঠিকাদারের মতো আর কি, একটা ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর right. নেওয়া হয়েছে এবং আমি সেই ভয়ে যে সেটা ইভালুয়েট করছি, কিন্তু সেটা তো ঠিক না। আমাদের not the লোকালাইজেশনের কথা যখন আমরা বলি, তখন মাস্ট বি অল সর্টস অফ দ্য ডিসিশনস, অল সর্টস অফ দ্য প্ল্যানিং কাম ফ্রম দ্য বটম আপ Of course. অ্যান্ড হাইলি কনসেন্ট্রেশন গোয়িং টু দ্য লোকালাইজেশন। লোকালাইজেশন মানে এইটাও না যে উই জাস্ট শিফটিং দ্য রেসপন্সিবিলিটি টু সামওয়ান, community, হ্যাঁ, yes. উইদাউট এনি রিসোর্সেস, উইদাউট এনি অ্যাকাউন্টেবিলিটি। তো এইটা এই যে সেখানে মিউচুয়াল রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং, ডিগনিটি সবারই একটা ইকুয়াল জায়গায় থাকলে পরে যে উইন উইন এনভায়রনমেন্টটা তৈরি হবে, সেটা গ্রেটলি সবাইকেই হেল্প করবে। যিনি ফান্ডিং করছেন তার যে আপনার ফ্রেমওয়ার্ক আছে, সেখানেও যেমন এটা খুব ভালো একটা কন্ট্রিবিউশন করবে, পিপলও সেই স্যাটিসফ্যাকশন থাকবে যে না, আমি যেভাবে চেয়েছিলাম সেটি সেভাবেই ঘটছে। আমরা যারা কাজ করি তারাও আমরা অনেক ডিগনিটি নিয়ে কাজ করতে পারবো, যে না, আমরা সত্যিকার অর্থে মানুষকে সাহায্য করতে পারছি। এই জায়গায় আরেকটা জিনিস আমার মনে হয় যে একটু আমাদের আবারও আলোকপাত করা দরকার, দ্যাটস যে এই যে আমরা গভর্নমেন্টের ফ্যাসিলিটিগুলোর কথা বলছি, আমরা কিন্তু সবসময় এটা জানি যে সাস্টেইনেবল অ্যাপ্রোচ বলতে যে প্রজেক্ট প্রপোজালগুলো ডেভেলপ করা হয়, এটা কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট ফ্যাসিলিটি এটাকে টেক ওভার করবে। সো ওই জায়গাটাতে আমরা বারবারই যেটা হয় যে একটা সময় যে আমরা মনে করি যে যেভাবে টেক ওভার করার কথা ছিল আমরা শেষ পর্যন্ত সেভাবে পৌঁছাতে পারিনি, ওই জায়গাটাতে মনে হয় আমাদের এখন একটু এইখানে আমাদের importance অবশ্যই দিতে এটাতে হবে। খুবই গুরুত্ব দেওয়ার দরকার আছে, কারণ এই জায়গাতে 3 ধরনের গ্যাপ আমার দীর্ঘ 37 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি। একটা গ্যাপ হচ্ছে যে যখন আমরা প্রজেক্ট প্রপোজালটা ডেভেলপ করি, রাইট, তখনই আমার যে এক্সিট প্ল্যান বা সাস্টেনেবিলিটি Right. প্ল্যানটা থাকে, সেইখানে গভর্নমেন্টকে যে আমি ফাইনালি হ্যান্ড ওভার করবো, সেটা ফ্রম দ্য বিগিনিং আমি গভর্নমেন্টকে ইনভলভ করি কিনা। হ্যাঁ, তার কারণ ওই ওনারশিপটা তৈরি করার জন্য যদি আমি জি। শুরুর থেকেই গভর্নমেন্টকে এনগেজ করি, তাহলে অনেক ভালো ফল পেতে পারি। Exactly. নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার পিপলস এনগেজমেন্ট। আমরা যেই কাজটা নিয়ে যাচ্ছি, সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, লাইভলিহুড হোক, ক্লাইমেট অ্যাকশন হোক, সেই কাজটাতে আসলে পিপলের যে চয়েস, সেই চয়েসটাকে আমরা আপনার কতটুকু কনসিডারেশনে নিয়েছি। কারণ দেখা যায় যে মানুষের সেই জিনিসটার দরকার নেই,
তাকে আপনি হয়তো প্রজেক্ট ডিজাইনে নিজের একটা অ্যাজাম্পশন থেকে আপনি এটা থিওরি অফ আপনার একটা চেঞ্জের একটা নিজের মতো করে মডেল করে আপনি ট্রিগার করলেন, তাহলে এটা তার ভিতরে ওনারশিপ তৈরি করে না, এটা আরেকটা লুপ ফল। এবং থার্ড ওয়ান যেটা, যে আমরা এই যে ফেজ আউট বা সাস্টেনেবিলিটির যে অংশটুকুর কাজ করে, এটা সবগুলো প্রজেক্টে গদ বাঁধা প্ল্যান হচ্ছে শেষ 6 মাস ধরে, যে শেষ 6 মাসে আমরা শুধু এই কাজগুলো এটা হ্যান্ডওভার করব, এই করব। কিন্তু এটা তো আমার শুরুর দিন থেকেই যদি আমি করে যাই, তাহলে হয়তো আমার এই ডিসিশন শেয়ারিংটা যে প্রক্রিয়ায় হবে আর তাড়াহুড়ো করে করলে সেই প্রক্রিয়া হবে না। সেই ক্ষেত্রে সেটার একটা লং সাস্টেনেবিলিটি শুধু না, আমি বলবো যে এটা একটা ভিজিবল, একটা সাউন্ড, একটা মেকানিজম হিসাবে পিপলের কাছে একটা অ্যাকসেপ্টেড মডেল হিসাবে অনেকেরই এরকম ভালো কাজ আছে যারা এভাবে করেছেন, সেই কাজগুলো দৃশ্যমান অফকোর্স। তাহলে এখন আমি যদি আপনাকে এরকম করে মানে রিকোয়েস্ট করি বলতে, যে আমরা তাহলে ফিউচার প্ল্যানিংয়ে কি পয়েন্টসগুলো কি হতে পারে, তাহলে আপনি কি পয়েন্ট বলবেন? প্রথম যেই পয়েন্টটা আমি মনে করি, যেটা আমাদের নিজেদের দীর্ঘদিনের অভিজ্ঞতাতে, সেটা হচ্ছে যে আপনার মানুষকে ডিগনিটি, তার যে আমরা এখন ইএসডিওর ক্ষেত্রে আমরা যেটা বলি, আপনি জানেন যে এই দেশে বহুদিন ধরে দুটো অ্যাপ্রোচ চলেছে। একটাকে বলা হয় সার্ভিস ডেলিভারি অ্যাপ্রোচ, একটাকে বলে হিউম্যান রাইটস বেস অ্যাপ্রোচ। আমরা এটার সঙ্গে একটু ডিফার করি, আমরা বলি যে না, এইটার নাম হওয়া উচিত হিউম্যান ডিগনিটি বেসড অ্যাপ্রোচ। বিকজ আমরা একটা লম্বা সময় পেরিয়ে এসেছি, প্রায় 5 দশকের বেশি সময় আমরা সার্ভিস ডেলিভারি এবং আপনার হিউম্যান রাইটস নিয়ে কাজ করেছি। এখন মানুষকে মর্যাদা দিতে হবে। আমরা যদি মনে করি যে আমি কাউকে একটা কিছু দান খয়রাত করতেছি, এইটা মানুষের পরিবর্তন আনবে না। তাইলে আপনি প্রথমত মানুষকে মর্যাদা দেওয়ার প্রথম শর্ত কি? ইউ মাস্ট বি লিসন ফ্রম দ্য পিপল। মানুষের কথা শুনতে হবে। অর্থাৎ আমার কথা শুনে মানুষ কাজ করবে, এই যে একটা আপনার এক ধরনের কলোনিয়াল অ্যাটিচিউড, এইখান থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলে যেটা ঘটে যে মানুষ আমাকে আপনাকে বিশ্বাস করে না। কারণ মানুষের বিশ্বাসের জায়গায় পৌঁছাতে গেলে দীর্ঘদিন মানুষ এক ধরনের ডিনায়াল, এক ধরনের রিফিউজাল অ্যাটিচিউডের ভিতর দিয়ে এই দেশে দরিদ্র মানুষকে পার হতে হয়েছে। সে চট করে আপনাকে আমাকে বিশ্বাস করবে কেন যদি আপনি তাকে মর্যাদা না দেন? অতএব আমাদের ভবিষ্যৎ প্ল্যান এটাই হওয়া উচিত যে আমরা মানুষের কথা শুনবো, মানুষের প্রয়োজন অনুযায়ী আমরা প্রজেক্ট করব। আমরা যেন আমাদের একজন দাতা সংস্থার একটা অগ্রাধিকার আছে, কিন্তু সেটা আমার সেখানে মানুষের প্রয়োজন নাই, এই ধরনের প্রকল্প আমরা বাস্তবায়ন না করি। তার চেয়ে বেটার হচ্ছে মানুষের দরকার অনুযায়ী আমরা প্রকল্প করি, সেটা ভলিউমে বড় না ছোট সেইটা চিন্তা না করে সেটা মানুষকে সাহায্য করে কিনা, মানুষ এটাতে তার আগ্রহের সঙ্গে সেটা যুক্ত হয় কিনা, এটাকে নিবিড়ভাবে দেখলে পরেই আমাদের রিসোর্সের অপটিমাম ইউটিলাইজেশনটা সুনিশ্চিত করা সম্ভব। ওকে, দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট। আসলে এখন আমরা যদি স্টেক হোল্ডার চিন্তা করি, যে এখন আমরা ধরেন আমরা ডোনার বলতে যে টার্মটা, এটাও যেমন বিশ্বাস করছি না, তার সাথে সাথে ডোনার বলতে যেই কনসেপ্টটা, এটার বাইরে চিন্তা করে যদি আমরা চিন্তা করি যে হু উড বি দ্য মানে স্টেক হোল্ডার্স যে এই ইমপ্লিমেন্টেশনগুলো সাকসেসফুলি সাস্টেইন করবে, তাহলে কারা হবে এই স্টেক হোল্ডার্স? এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, ইজ দ্য যে আপনার মানে এটা আমরা খুব ইনফর্মালি আমাদের মিটিংগুলোতে বলি যে ডোন্ট ট্রাই টু টেক কনফার্ম ইউর সিট অ্যাট দ্য ড্রাইভিং স্টেজ। আপনি চালক হইতে যায় না, ইউ আর দ্য হেল্পার, ইউ আর দ্য যার সাহায্যকারী মাত্র, কোঅপারেটর। হ্যাঁ, আপনি ড্রাইভিং সিটে তাকেই বসান যে তার পরিবর্তন আনবে। কারণ হচ্ছে এই যে তার যদি পরিবর্তন আপনি আনতে চান, তাহলে তাকেই পরিবর্তন আনতে হবে তাকে। এবং এইটা আমরা দেখেন কিছু কিছু শব্দ আছে সাংঘাতিক, এক সময় হয়তো দরকার ছিল, আমি মনে করি এখন এই শব্দগুলো গালিতে পরিণত হয়েছে। যেমন ক্যাপাসিটি বিল্ডিং, এটা একটা খারাপ শব্দ। কারণ আপনি কার ক্যাপাসিটি বিল্ডিং করার কথা বলছেন? আপনি যার ক্যাপাসিটি বিল্ডিং এর কথা বলছেন সে আপনার আমার চেয়ে ওই বিষয়টাতে কৃষির ক্ষেত্রে অনেক বেশি ক্যাপাসিটি, আমার তার কাছ থেকে শেখার আছে। আপনি বলতে পারেন ক্যাপাসিটি স্ট্রেংথেনিং, নলেজ ম্যানেজমেন্ট, নলেজ শেয়ারিং। তো সুতরাং ড্রাইভিং সিটে তিনিই বসবেন যিনি আসলে তার এই পরিবর্তনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ আমরা যারা এনজিওরাই বলি, সরকারি বলে, আমরা যত কাজই করি না কেন, যারা মূলত এইটার মূল ফোর্স, যে মানুষ, যে লক্ষিত জনগোষ্ঠী, যে ডেভেলপমেন্টের মূল পার্টনার, তাদেরকে যদি আপনি ড্রাইভিং সিট, এবং তাকে প্রথম কথা হচ্ছে যে তার উপরে তো আপনার আমার আস্থা রাখতে হবে। এবং সে যেখানে তার লিমিটেশন শব্দটা ব্যবহার করা ঠিক না, যেই জায়গায় হয়তো তার একটু জ্ঞানের দরকার আছে, সে একটু কারিগরি দক্ষতার দরকার আছে, আমরা শুধুমাত্র সেই জায়গাতে সাহায্য করি। একটা ছোট এক্সাম্পল দেখেন, বাংলাদেশের গ্রামের মানুষকে, বিশেষ করে নারীদেরকে
এই এনজিওদের আমরা নিজেরা কাজ করার পরও আত্মসমালোচনা করেই বলি যে কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদের বার্ডেন বাড়িয়ে দিয়েছি। তাকে সারাদিনে কমপক্ষে 5টা বা 7টা মিটিংয়ে যেতে হয় বিভিন্ন অর্গানাইজেশনের, কারো মাইক্রোফিন্যান্স, কারো সোশ্যাল সেক্টর, কারো হেলথ সেক্টর, তারপরে তার পারিবারিক কাজ আছে, তার ঘর সংসারের কাজ আছে, কিছু আইজি এর কাজ আছে। তো সুতরাং এইখানে আমরা কোঅর্ডিনেশন করতে ব্যর্থ হয়েছি। আমরা যদি সবাই মিলে এক ঘন্টার জায়গায় তার কাছ থেকে 2 ঘন্টা নিতাম, কিন্তু আমরা যদি একসঙ্গে বসতে পারতাম যে ঠিক আছে ভাই আপনারটা আগে শেষ করেন তারপরে আরেকজন, তাহলে যেই মানুষের জন্য আমরা সাহায্য করতে চাই সেই মানুষের কষ্টটা আমরা লাঘব করতে পারতাম। এখন কোনো কোনো ক্ষেত্রে এটা তাকে কষ্ট লাঘব না করে অত্যাচারও পরিণত হচ্ছে। এগুলা সেলফ ক্রিটিসিজম, এবং এইটাতে 3টা উপকার হতো। তার যেমন সময় বাঁচত, আমাদের সমন্বয় থাকলে রিসোর্সের অপটিমাম ইউটিলাইজেশনটা হতো, যে আপনার এরকম আছে, আমার এটা আছে, উনার এটা আছে, তাহলে এটা দিয়ে আমরা এটাকে আরো অনেক বেশি মানে কস্ট এফিশিয়েন্ট এবং সাস্টেনেবল ম্যানারে করতে পারতাম। এবং থার্ড যে বিষয়টা হতো সেটা হচ্ছে যে আননেসেসারি যদি কোনো ওয়েস্টেজ অফ মানি হয়ে থাকে, যদি কোথাও এখানে আপনার সামাও কোনো ধরনের লিকেজ থাকে, সেটাও কিন্তু বন্ধ হতো। তার মানে আপনার কথা থেকে আমি একটা পয়েন্ট খুবই গুরুত্ব সহকারে লিখছি, সেটা হচ্ছে যে এই অর্গানাইজেশনের ভেতরে যে কোঅর্ডিনেশনটা, যে আমার অর্গানাইজেশন এখান থেকে আমাদের আসতে হবে এবং খুব স্ট্রংলি আসতে হবে, যে যার যেটা রিসোর্স আছে এটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করে আমাদের একটা রেজাল্ট নিয়ে আসতে হবে, এবং রেজাল্টটা সবার একই উদ্দেশ্যে ফোকাস থাকতে হবে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। সো খুবই ভালো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, এবং এটা খুব ভালো একটা গাইডলাইন দেবে যে আমরা আসলে উই শুড বি ফোকাসড অন দ্য কমিউনিটি, টু দ্য পিপল who are getting served by us, এবং আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা আসলে দান করছি না, আমরা তাদেরকে সার্ভিস দিচ্ছি, এবং সেইভাবে সার্ভিসটাকে এনশোর করার জন্য এবং ভ্যালু ফর মানি এনশোর করার জন্য যা কিছু স্টেপ নেওয়া দরকার সেটা আমাদের করা উচিত। থ্যাংক ইউ। এখন আপনি যদি এর সামারাইজ কিছু না, আমার মনে হয় আপনি খুব চমৎকারভাবে সামারাইজ করেছেন। আমি শেষে একটি কথাই বলবো যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্সদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স বলতে যারা এখানে এক্সটার্নালি যুক্ত আছেন, তারা বাংলাদেশ সরকার যেমন আছেন, আমাদের যে তৃণমূল মানুষজন, লোকাল গভর্নমেন্ট, সবাই মিলেই হচ্ছে আমরা ডেভেলপমেন্ট এবং রাইট, এবং সবাই মিলে যদি আমরা একটা কোঅর্ডিনেশনটাকে একটা কোলাবোরেটিভ মোডে এটাকে নিয়ে যেতে পারি, তাহলে আমরা আমাদের এই যে কার্যক্রমগুলো, এগুলো যদি রিসোর্সের কিছু কনস্ট্যান্ট হয়, ডোনার সিঙ্কিংও হয়, কিন্তু ফাইনালি আমাদের কোঅর্ডিনেশন যদি ঠিক থাকে, তাহলে আমরা অপটিমাম ইউটিলাইজেশনের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল, বিজনেস এবং আদার্স সেক্টরের মাধ্যমে এটা ওভারকাম করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, এবং আমরা আমাদের আজকে যিনি অতিথি ওনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইনও পেয়েছি। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন এবং দেখছেন এই অনুষ্ঠানগুলো। আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে আমাদের অবশ্যই জানাবেন, এবং সাথে থাকবেন, দেখতে থাকবেন ভয়েসেস অফ ডেভেলপমেন্ট। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।